পরের জনকে যুক্ত করি। মারুফ ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে। মারুফ ইসলাম আপনি বলেন। ভাইয়া ২০১৩ সালে কি ভাইয়া আ মানে আওয়ামী লীগের ভাইয়া হাত ছিল প্রোটেস্টে? ২০১২ থেকে? অ মানে ১৩ সালের ১ম দিকে আওয়ামী লীগের হাত ছিল না। কিন্তু পরে ছাত্রলীগ এসে গণজাগরণ মঞ্চ দখল করছে আরকি। তারপর ভাইয়া আওয়ামী লীগ কি মানে নেগেটিভলি ইমপ্যাক্ট করছে ভাইয়া মানে হ্যাঁ, গণজাগরণ মঞ্চকে? হ্যাঁ, আওয়ামী লীগে ঢোকার কারণেই মানে ওই গণজাগরণ নষ্ট মঞ্চের করছে আন্দোলনটা সেটাই। নষ্ট করছে। দখল করে নাই, নষ্ট করছে। হ্যাঁ, নষ্ট করছে। ভাইয়া এটা করার কারণটা কি ছিল ভাইয়া? করার কারণটা ছিল হচ্ছে ১ম দফায় যেটা হয়েছিল যে আওয়ামী লীগের ছাত্রলীগ মানে হুমকি দিচ্ছিল যে এখানে কারা গেছে এক্কারে পিডায়া সিধা করে এলামু। একটু পরে দেখা গেল অনেক মানুষ যখন যুক্ত হয়ে গেছে তখন আরকি ছাত্রলীগ আইসা দাঁত কেলায় হাইসা তখন ঢুইকা গেছে যে যেহেতু এখানে অনেক মানুষ জমায়েত হয়ে গেছে এটারে তো আর ট্যাকেল দেয়া যাবে না। তখন এখন কি করতে হবে? এটারে ওন করতে হবে। এটারে নিজের কন্ট্রোলের ভিতরে আনতে হবে। তখন কন্ট্রোলের ভিতরে নিয়ে নিল। মানে সব দিক থেকে কন্ট্রোলের ভিতরে নিয়ে নিল এবং ওইটাকে ব্যবহার করে বড় নেতারা সেখানে গেল আওয়ামী লীগের এবং বিএনপিকে যেন ঢুকতে দেয়া না হয় সেটার জন্য একটা চেষ্টা শুরু করে দিল। গণজাগরণ মঞ্চের ১ম দিকের যে যারা ছিল তারা ঠিক করেছিল যে এটা একটা অরাজনৈতিক একটা আন্দোলন হবে। এইখানে চাইলে যেকোনো রাজনৈতিক দলের লোকই আসতে পারে কিন্তু জামাত ছাড়া, জামাত বাদে যেকোনো রাজনৈতিক দলের লোকই আসতে পারে, এসে যুক্ত হইতে পারে। আমরা তাদেরকেও মানে একই মানে মর্যাদা বা একই সম্মান দিয়ে তাদের সাথেও আমরা একাত্ম হব। যদি কোনো তাদের পার্টিটা বাইরে রেখে তারা যদি ব্যক্তিগতভাবে আসতে চায় তাহলে যে কেউ আসতে পারে। কিন্তু পরে আমরা জানলাম যে খালেদা জিয়া সেখানে আসার কথা। আমরা সেইদিন মানে করতেছি, আলোচনা করতেছি যে খালেদা জিয়ার এটার সাথে যুক্ত হয়ে খালেদা জিয়ার এটার সাথে সমর্থন জানানোর কথা। কিন্তু শেষ মুহূর্তে খবর আসলো যে গণজাগরণ মঞ্চ থেকে জানানো হইলো খালেদা জিয়াকে আসতে নিষেধ করা হইছে। এবং সেইটা হাসিনার সমর্থিত গণজাগরণ মঞ্চের যে গ্রুপটা ছিল সেই গ্রুপটা আ খালেদা জিয়াকে ঢুকতে দিবে না এখানে। এটা এই বলল এবং বিএনপির যে নেতাকর্মী তাদের কাউকেই ঢুকতে দেওয়া হবে না এখানে। এটা বলা হইল। তখন বিএনপি পিছায় গেল। বিএনপি গিয়া যুক্ত হইল হেফাজতে ইসলামের সাথে। তখন বিএনপি হেফাজতে ইসলামকে বিএনপি এবং জামাতকে হেফাজতকে কুরকুরানি দিয়ে দিল। তখন হেফাজত গিয়ে আবার মাঠে নামলো। মানে শাহবাগ আন্দোলনের বিরুদ্ধে মতিঝিলে গিয়া তারা গ্রুপ গঠন করল। এই পুরা জিনিসটাকে পুরা ভজঘট পাকায় দিল এবং পুরা জিনিসটাকে একদম ম্যাসাকার করে দিল। পরবর্তীতে দেখা গেল যে, এই যে আমার দেশ, নয়া দিগন্ত, আমার দেশ পত্রিকাগুলা তারা হচ্ছে গিয়ে তকে ছিল কবে মানে বাটে পাওয়া যায়। তারপরে হচ্ছে রাজীব হায়দার মারা যাওয়ার পরে তারা তো একদম বাটে পেয়ে গেল। বাটে পেয়ে তখন মানে করা শুরু করল। আন্দোলন শুরু হয়ে গেল আ ইসের বিরুদ্ধে। পুরা জিনিসটাকে এই আওয়ামী লীগকে ঢুকানোটাই একটা বিরাট বড় ভুল ছিল। এই আওয়ামী লীগের এবং মানে ইমরানও তো মানে রংপুর মেডিকেল কলেজের ছিল। মানে আওয়ামী লীগের ছিল, নেতা ছিল। ইমরানকে তখন এই জায়গায় ইয়াগুলা করাটাই একটা মস্ত বড় ভুল হইছে। হুম? সবকিছুই একটা মস্ত বড় ভুল হইছে। কিন্তু আসলে আমাদেরও কিছু করার ছিল না। কারণ হচ্ছে গিয়ে কেউ কারো কথা তো শোনে না এখানে। হ্যাঁ? এখানে তো কোন কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না তো। কেউ কারো কথা শোনে নাই। তো যাই হোক যেটা হইছে সেটা হইছে। এখন তো আর কিছু করার নেই। ভাইয়া মা ২০১৩ সালে যে ভাইয়া জামাতকে যে ভাইয়া মানে আ মানে জামাতও বলতেছি হেফাজতকে যে ভাইয়া এত নিস মানে এত খারাপভাবে ম্যাসাকার করা হইছে এটার ব্যাপারে কিছু বলবেন ভাইয়া? মানে এটা তো হেফাজতকে হিউম্যান রাইটস এর খারাপভাবে ম্যাসাকার করা হয়েছে মানে তারা তো তাদের দাবিটা তো ছিল নাস্তিকদের ফাঁসি চাই, তাই না? আ হ্যাঁ ভাইয়া এরকম কিছু একটা ছিল। আমার আইডিয়া কম। নাস্তিকদের ফাঁসি চাওয়া তো মানে আ এটার তো কোনো আন্দোলনের কোনো কারণ হইতে পারে না যে কারো মানে কেউ একজন নাস্তিক সেই কারণে তার ফাঁসি চাই। এটা তো কোনো আন্দোলনের কোনো কারণ হইতে পারে না। এটা তো আ আরেকজনের রাইট ভায়োলেট করে। আরেকজনের নাস্তিক হওয়ার রাইটটা ভায়োলেট করে, তাই না? হ্যাঁ ভাইয়া কিন্তু ওদেরকে যেভাবে মারা হইছে এটা কি ঠিক ছিল ভাইয়া? মানে আমি ওদেরকে যতদূর মারা শুনছি। হইছে, কতজনকে মারা হইছে সেটার একটা মানে আ ডেটা আপনার কাছে আছে? না ভাই আমি এটাই আপনার কাছে জানতে চাচ্ছি। তাহলে মানুষজনকে আপনি মানে একটু এডুকেট করেন ভাইয়া। আমি সেই জিনিসটা মানে স্পষ্টভাবে জানি না যে কতজনকে মারা হইছে বা কি সেই রাতে কি হইছিল, কি ঘটনা ঘটছিল সেগুলো আমি স্পষ্টভাবে জানি না। আমি অনেক কিছু খুঁজছি তারা অনেকে অনেক কিছু দাবি করছে কিন্তু সেগুলো দেখছি অনেকগুলাই ফেক খবরাখবর। যদি কোন মাদ্রাসা ছাত্রকে যদি মারা হয় তাহলে তো সেটা অবশ্যই ভাই অন্যায় হবে। ইসা থেকে তো আপনার বিডি নিউজ থেকে পাওয়া যায় যে হেফাজতের ১৩ দফা দাবি তো ছিল। এটা আগেও পড়ছিলাম। হ্যাঁ, ১৩ দফা দাবির ভিতরে ছিল মেয়েদের শিক্ষা-দীক্ষা বন্ধ করতে হবে। তারপর হচ্ছে গিয়ে নাস্তিকদেরকে ফাঁসি দিতে হবে। এই রকমের অনেকগুলা ধারা ছিল যেগুলো মানে একদমই মানে ভয়ংকরভাবে একেবারে ইন্টারনেটে শরিয়া ছড়ানো। শরিয়া প্রতিষ্ঠিত করার জন্য করার আইন ছিল আরকি, করার দাবি ছিল আরকি। প্রথমটাই ছিল সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং কুরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল করতে হবে। এবং তারা বেশ মারমুখী ছিল। তারা হচ্ছে গিয়ে মানে শাহবাগী গণজাগরণ মঞ্চের উপর বেশ কয়েকবার হামলা পর্যন্ত চালাইছিল। লাঠিসোঁটা নিয়ে এবং এই রকমের উত্তেজিত জনগণকে তো কন্ট্রোল করতে হবে। এরকম মাদ্রাসার যে ছাত্রগুলা জানেও না কিছু। তাদের হুজুরে কইছে তারা লাফাইতে চলে আসছে। এরা তো কোনদিন ইন্টারনেট চালায়ও দেখেনি, জানেও না কিছু।
এরা চইলা আইসা মারামারি শুরু করছে। মানে ভাঙচুর শুরু করছে। ঢাকা শহর তো তখন একটা যেমন যুদ্ধ। আপনাকে নিয়ে একটা ছিল আসিফ ভাই, কথিত শাহবাগী আন্দোলনে নেতৃত্ব দানকারী স্বঘোষিত নাস্তিক মুরতাদ এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলাম বিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধ সহ কঠোর শাস্তি দানের ব্যবস্থা করা। এটা হচ্ছে ৩ নাম্বার দাবি। হ্যাঁ, মানে এবং এরকমের একটা এবং ২ এরকম নাম্বার একটা ২ নাম্বার দাবিতে মৃত্যুদণ্ডও আছে। ৩ নাম্বার দাবিতে এটা, ২ নাম্বারে মৃত্যুদণ্ড। এরকমের একটা উত্তেজিত মানে উ উ উদ মানে পাগল একটা দল, হ্যাঁ? যেই দলের কোনো মাথায় কোনো ঘিলু নাই। যারা হচ্ছে আল্লাহু আকবার বলে মানে কল্লা কাটাকাটি করে। এদেরকে তো অবশ্যই কন্ট্রোল করতে হবে। পুলিশের তো দায়িত্বই তো সেটা যে শহরকে নিরাপত্তা দিতে হবে। এই টাইপের উত্তেজিত জনগণের হাত থেকে শহরকে বাঁচাইতে হবে। তাই না? মারুফ ইসলাম ভাই কি বলেন? হ্যাঁ যেটা ভাইয়া। খুব সাকসেসফুলি শেখ হাসিনা সরকার করেছিল, যেটার ক্রেডিট আসিফ ভাই কখনো দিবে না। বাট উইচ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। না ভাইয়া, মানে এটা বুঝতে পারছি। মানে তাহলে আপনারা বলতেছেন যে হিউম্যান রাইটস এর কোনো লঙ্ঘন হয় নাই তাহলে ২০১৩ সেটা সালে। তো আমি বলি নাই মানে সেটা হিউম্যান রাইটস এর লঙ্ঘন হইছে আচ্ছা, কিনা আচ্ছা। সেটা তো তথ্য প্রমাণের উপর নির্ভর করবে। কিন্তু সেই সময় তো এটাই ভাই পুলিশের আপনার কাছে এটা জানতে দায়িত্ব ছিল। চাচ্ছিলাম। আপনার কাছে কোনো প্রমাণ আছে বা এটার আমার কাউন্টার কাছে কিছু আমি আছে? তো বললাম যে সেরকমের কোনো এভিডেন্স আমার কাছে নাই যে হিউম্যান রাইটস তো বাংলাদেশে অহরহই ভায়োলেট হয়। পুলিশ ধরলেও ভায়োলেট করে। একটা চোর ধরলেও ভায়োলেট করে। চোর ধরলেও পিটান দেয়, লাথি দেয়, একটা থাপ্পড় দেয়। এটাতেও তো ভায়োলেশন হয়। কিন্তু ভায়োলেশনটা কি মাত্রায় হইছে সেটা তো দেখতে হবে। সেটা তো নির্ভর করতেছে সেটার সপক্ষে কি তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তার উপরে। আচ্ছা ভাইয়া। আনবায়াসড তো তথ্য আই গেস পাওয়া যাবে না। এই অ্যাকর্ডিং টু আওয়ামী লীগ বলবো যে তেমন মানে লোক মারাই যায়নি, সব হচ্ছে গিয়ে ভুয়া। আর আপনি জামাত শিবিরের কাছে জানো সব মাইরা হচ্ছে গিয়ে ডাম্পিং জোনে দাফন করে দিছে, কঙ্কাল পাওয়া যায় না, এটা সব নিয়ে ঘর ভাইয়া এটা একটা। নিয়ে ভাইয়া জানতে চাচ্ছিলাম ভাইয়া। এই যে ফারাজ ভাইয়া যেটা বললেন। আমি শুনলাম যে সেই সময় নাকি পুলিশ এমন একটা কেমিক্যাল দিছে সেই কেমিক্যালে নাকি লাশগুলা সাথে সাথে হাওয়ায় ভেসে গেছে। বুঝছেন? ওয়াও! এরকম নাকি হ্যাঁ হ্যাঁ, ইসরাইল লাস্ট থেকে নাকি সেটা আবার ন্যাপথলিন আনছে। ন্যাপথলিন হয়ে গেছিল ভাই। তাহলে ভাই সেটা আবার আনছে শ্রেডারের ব্যাপারটা কি মিথ্যা ভাইয়া নাকি সত্য ভাইয়া? মানে আপনারা কিছু জানেন? সেটা আবার আনছে সেই লিকুইডটা আবার আনছে ইসরাইল থেকে বুঝছেন? ইসরাইল আবার এটারে সাপ্লাই দিছে। যে যেন লাশগুলাকে গুম করে ফেলানো যায়। একদম বাতাসে নাকি মিলায় যায়। ওই কেমিক্যালটা উপরে ছিটায় দিলে সাথে নাকি লাশটা বাতাসে মিলায় যায়। কি অদ্ভুত লাস্ট থেকে কেমিক্যাল! ন্যাপথলিন বানানোর নিনজা টেকনিক আবিষ্কার করলো ইসরায়েল। বাতাসের সাথে লাশ মিশে যাবে। পুলিশের ইয়া সাথে ভাই, পুলিশের সাথে যখন সংঘাত হয় তখন তো নিশ্চয়ই হতাহত নিশ্চয়ই হইছে। কিছু না কিছু তো হতাহত অবশ্যই হইছে। কিন্তু সেটা কি পরিমাণে সেটার তো রিপোর্ট আমাদের কাছে নাই। সেটার তো এমনকি হুজুরদের কাছে তো সেটার কোনো পরিসংখ্যান নাই। কারণ তারা তো স্কুল, কলেজ থেকে, মাদ্রাসা থেকে ছাত্রদের তো তুইলা নিয়ে গেছে। গুইনাও তো নেয় নাই। মাথা গুইনাও তো নেয় নাই। তারাও তো বলতে পারতেছে না। তাহলে আমি আর কিভাবে ভাই বলব? এই হারামজাদারা ভাই মানে বাচ্চাদের রাখে তাদের র্যালির সবার আগে। বুঝেন কত বড় সেম হারামজাদা সেম যেখানে হিউম্যান শিল্ড সেম হিউম্যান শিল্ড ফারাজ ভাই। প্যালেস্টাইনে যেই ঘটনাগুলো ঘটে, গাজাতে যেই ঘটনা ঘটে, একদম সেম জিনিস সব দেশে ঘটে। বুঝছেন? এবং এগুলাকে এবং সামনে রাখে যখন কি জন্য? একটা বাচ্চা যত আহত হবে, ও মানবতা কোথায় তোমার মানবতা। আলার এর চেয়ে ওরা খবিশ জাতি ভাই। আই আচ্ছা, ডোন্ট থিংক জীবন আসবে। মারুফ ইসলাম ভাই আপনি একটু বলেন তো যে সেই সময়ে হেফাজতে ইসলাম, জামাতে ইসলামের কতজন লিডার মারা গেছে এটা একটু আমাকে বলতে পারবেন? কারণ লিডার তো মরার কথা। ১০ জন তো মরার কথা, তাই না? কয়জন মরছে বলেন তো? হ্যাঁ, আমি আসলে এটা নিয়ে না পড়ি নাই। এই যে এই গভর্নমেন্ট ভাইয়া মানে শেখ আমি হাসিনা আপনাকে বলে পালানোর পর দিচ্ছি নিউজ আমি দেখলাম। আপনাকে বলে দিচ্ছি যে পুলিশ যখন অ্যাকশন এ যায় তার ২ ঘন্টা আগে হেফাজতের সমস্ত নেতাকর্মী সেখান থেকে কাইটা পড়ছে। বলেন তো কিভাবে এটা হইল? ভাই আপনি কি বলতেছেন এটা একটা ষড়যন্ত্র ছিল গভর্নমেন্ট এবং হেফাজতের? না মানে অবভিয়াসলি রে ভাই। না মোটেও মানে এটা বলছি না। ষড়যন্ত্র ছিল মানে তারা আগে থেকে জানতো না, তাদের লোকজন ছিল না যে কি এখানে অ্যাটাক হইতেছে, তাদের কাছে আগে ইনফরমেশন যাবে না। এবং তারা অবশ্যই দেখবেন লিডাররা জীবনেও মাঠে নামবে না, তো তারা এই যে ক্যার করবে। অবশ্যই আর মাঠে সরকার থেকে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল যে এখানে এখন অ্যাকশনে যাওয়া হবে। কিছুক্ষণের ভিতরে এখানে অ্যাকশনে যাওয়া হবে। তোমরা যে পারো সে নিজেকে মানে করো, সেভ করো। এই আসিফ রকমের ভাই, একটা। আপনি কি এটা নিয়ে কিছু জানেন? পেজার রহমান নিয়ে কিছু জানেন? না ভাই আমি জানি না কিছু বলেন তো। কি এটা? ওই যে ভাই হিলারিয়াস। হেজবুল্লাহকে ভাই উড়াই দিছে ভাই। হিজবুল্লাহর বিচি উড়ে গেছে ভাই। এটা কি? দেখা দরকার তো দেখা। পেজার দেখছেন আসিফ ভাই কখনো? সেল ফোনের মতো একটা ডিভাইস, হ্যাঁ, মানে হ্যাঁ জানি কথা তো বলা জানি। যায়। হ্যাঁ তো জানি। টেক্সট করা যায় না? হ্যাঁ। তো ওই পেজার গুলা মানে হিজবুল্লাহদের বাহিনীর পেজার গুলা বলে বাসটা শুরু করছে আউট অফ নোয়ার, তাদের পেজার বাস করা শুরু করছে। সবাই ধরতে যে এটা ইসরায়েলের কাজ। পকেটে পকেটে রাখছিল পেজার বাসটা বলে একটা নিচে বেড়ে গেছে। ভাই আপনাদের কি মনে হয় ভাই এটা ইসরায়েল করছে নাকি ভাইয়া করে নাই ভাই? ফারাজ ভাই? ভাই এখন যদি দায় স্বীকার না করেন, মোস্ট প্রবাবলি করতে পারে, বাট এখন তো দায় স্বীকার করেন, তো আমি তো বলতে পারতেছি না কি করছে। ভাই চিন্তা করেন, পকেটের মধ্যে পেজার আছে, পেজার গেছে। আর আসলে কি বাইটা গেছে? এবারে জান্নাতে যে করবে কি? আরে এটা তো সবচেয়ে বড় আফসোসের কথা। এজন্য জান্নাতে গিয়ে করবে কি? মানে সোনার বিচি দেয়া হবে মনে হয়। ভাই সোনার বিচি তো গেছে, আর কি সোনার বিচি?
ফারাজ ভাই আপনার মতো অ্যালফা এথিস্ট কেমনে হইতো এটা একটু বলেন ভাই। এত ফান লাভিং ভাই। আহ, আচ্ছা। নিচে তো ভাই রূপার বেঁচে যাবে, সোনা বেঁচে গেছে, আর কোনটাতে রিপ্লেস করবো? আহ, হ্যাঁ ভাই বলেন। আচ্ছা ভাই। তো যেটা বলছিলাম যে সেই সময় তো মানে হেফাজতকে কন্ট্রোল করাটা তো জরুরি ছিল। কন্ট্রোল না করলে তো তারা পুরা ঢাকা শহর নাকি মানে আগুন লাগায় দিবে। সব জায়গায় নাকি আগুন লাগায় দিবে এবং আগুন লাগাইছিল। বহুত জায়গায় আগুন তারা লাগাইছিল। এরকম একটা উত্তেজিত জনগণকে তো কন্ট্রোল করাটাই পুলিশের দায়িত্ব, তাই না? রাষ্ট্রের তো সেখানে দায়িত্ব পালন করতে হবে। ভাই আপনি কি মৃত্যুদণ্ডের পক্ষে নাকি বিপক্ষে ভাই? মৃত্যুদণ্ডের বিপক্ষে? বিপক্ষে ভাই, তাইলে ভাই এত ডেঞ্জারাস ক্রিমিনালদের ভাই আপনি চান যে জেলে আটকায় রাখুন জাস্ট? ডেঞ্জারাস নাকি কি জারাস সেটা তো আমি জানতে চাই না। আমি জানতে চাই যে একজন মানুষকে মানে মেরে ফেলা যাবে না। তাকে তার জীবনটা নিয়ে নেওয়া যাবে না। কারণ আমাদের যে আইন এবং বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাতে আ একজনকে যদি এটার ভিতরে নানা ধরনের ত্রুটি আছে। আইন এবং বিচার ব্যবস্থার ভিতরে নানা ধরনের ত্রুটি থাকার কারণে যেকোনো বিচার সেটা ভুল হয়ে থাকতে পারে। এখন একজনকে যদি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়, পরবর্তীতে যদি জানা যায় যে সে আসলে সেই কাজটা করে নাই, তাহলে এই জিনিসটা আর ব্যাক করা কখনো সম্ভব না। এটা হচ্ছে একটা কারণ। ২ নম্বর কারণ হচ্ছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে। এটা একটা মৌলিক মানবাধিকার। এই মৌলিক মানবাধিকার হরণ করা যায় না মানুষের। মানুষের মৌলিক মানবাধিকার কখনো হরণ করা যায় না। ভাই আপনাকে যারা কোপাইতে চাইছে আপনি চান যে ওরা বেঁচে থাকুক ভাই? আরে ভাই অবশ্যই। সে তো যা প্লিট করে আসছে, আসিফ ভাই তো যা প্লিট করে আসছে যে তাদের যেন সাজা কমায় দেওয়া হয়, না একটু সাজা কমায় দেওয়া, না যে ছেড়ে দেওয়ার কথা বলে দিয়ে আসছিলেন আসিফ ভাই। পুলিশ মানে রিমান্ডে তাদেরকে যেন মারপিট না করা হয় এটা আমি বলে আসছি। তাছাড়া আমি তো কোনো মামলাই করিনি। তাহলে তাদের বিরুদ্ধে মামলা চলবে কিভাবে? আসিফ ভাই আপনি আমার একটা, আমি আপনার একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই। ধরেন আপনার কাছে ইনফরমেশন আছে যে তারা, আপনি দেখবেন যে তাদের টার্গেট লিস্ট অনেকজন আছে, আপনার পরে আরেকজন আপনার পরিচিত কোন একজন ব্যক্তি তারপর ইয়ে করবে, তো তখনও কি আপনি তাদের বিচার চাইতেন না? মানে তাদেরকে আটকে বিচার রাখা চাওয়া, হোক এই ফাঁসি চাওয়া বিচার চাওয়া, ফাঁসি চাওয়া, আ আপনি বললেন রিমান্ডে আপনি নিয়ে কেসই মারধর করেন করা। নাই, না, না আপনি আমি বলছেন তো আপনি কেস করিনি। রাষ্ট্রপক্ষ থেকে মামলা করা হইছে তো। এটা তো রাষ্ট্রপক্ষের মামলা। তা আপনি করেন নাই কেন ভাই? আপনি আলাদা করে কেস টেস করাটাই কেন? এটা তো আমার পক্ষে করার দরকার নেই। মানবতা। রাষ্ট্রপক্ষ করে দিছে। কিন্তু বিচার চাওয়া এক জিনিস, আর হচ্ছে গিয়ে রিমান্ডে নিয়ে মারপিট করা ভাই ভিন্ন জিনিস। বিচার চাওয়া আর মানে ফাঁসি চাওয়া আর রিমান্ডে কিন্তু নিয়ে মারপিট করা এগুলো তো ৩ টা আলাদা ভাই বিষয়। আপনারা কোপ দিছে আসিফ ভাই, আপনি তার মারপিটে দিয়ে আপনারা কোপ দিছে ভাই আপনাকে। আচ্ছা, ফারাজ ভাই হইলে তো AK-47 দিয়ে উড়াই দিত। আমি আমি অবশ্যই তার পেজার দিতাম একটা গিফট, একটা পেজার। আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, এখন এই জায়গায় আসে আমার আসলে কিছু বলার থাকে না যে আম, ঠিক আমি আছে। আমি আমি অবশ্যই কখনো আপনার ওই লেভেলে যেতে পারবো না আসিফ ভাই, ট্রু, বাট আপনি যে ইয়ে করছেন বারবার পাম দেওয়ার মতো শোনায়, বাট আমার কাছে জিনিসটা খুব মানে অবাক করা একটা বিষয় লাগে, অবাক মানে গুড সেন্স, নট ইন ব্যাড সেন্স, ভেরি গুড সেন্স। যেটা হচ্ছে যে যদি আ এই লোকগুলার সাথে আলাপ আলোচনার সুযোগ থাকতো, যে যারা আমাদেরকে খুন করতে আসে, তাদের সাথে যদি আমাদের আলাপ আলোচনা করার সুযোগ থাকতো। এই কারণেই তো পরবর্তীতে এই যে লাইভ গুলা করতেছি, এগুলা তো এটার কারণেই। দেখেন ফারাজ ভাই অনেক আ মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হইছে। যে যারা হচ্ছে ২০১১-১২ সালে আমারে কোপাইতে চাইতো, তারা পরবর্তীতে গিয়ে নাস্তিক হইছে, তাই না? এই রকমের যেই এবং মানুষগুলো আপনার আছে, লাইভে এসে বলে গেছে আসিফ ভাই, লাইভে এসে হ্যাঁ, বলে গেছে। হ্যাঁ, যারা হচ্ছে আমাদের লেখা বা আমাদের কথা কখনো শুনেও নাই, তারা আমাদেরকে মারতে চায়। আর মারতে যায় ভাই চাস ঠিক আছে। আগে তুই আয় একটু মানে আমাদের পয়েন্ট গুলা তোরা দেখ আগে, হ্যাঁ? দেইখা তারপর মারতে চাইস। একটু পরে মারতে চাইস। আগে দেখ। আমরা কি বলি, কি কথা বলি, কি যুক্তি তুলে ধরি, কি রেফারেন্স দেখাই সেগুলা দেখ আগে তোরা, হ্যাঁ? এখন এই জিনিসটাই তো আমাদের প্রমোট করতে হবে বেশি, বেশি। তাহলে তো এইটার সংখ্যাটা কমতে থাকবে। কিন্তু মানে যদি আ আমাদের তো ভাই এটাই হওয়া উচিত। এইটাই পজিশনটা হওয়া উচিত যে আমাদের কথা তাদের সাথে যেন আমাদের এই আলোচনা, তর্ক-বিতর্ক এই সংস্কৃতিটা তৈরি হয়, তাই না? ভাই এরকম কি স্টাডিজে দেখা গেছে যে যারা এরকম মানে ১ম এ এত হামলা বা এত অ্যাগ্রেসিভ বা এক্সট্রিম হয়ে যায় বা ফান্ডামেন্টালিস্ট হয়ে যায়, ওদেরকে ভাই মানে ট্রিট করে মানে এডুকেশন দিয়ে বা যুক্তি তর্ক দিয়ে ভাই আবার ঠিক করা পসিবল হইছে? এই জিনিসটা আসিফ ভাই, এই জিনিসটা মেনটেন করা, আপনার এই পজিশনটা মেনটেন করা, আমি আমি মাঝে মাঝে ভাবি যে এই জিনিসটা কতটা টাফ। আপনি হেট টুয়ার্ডস অ্যান আইডিওলজি, এতটা আপনার টাফ, মানে এতটা দৃঢ় আইডিওলজির ডেইলি বাস মারতেছেন আপনি, মানে বিশাল বড় একটা মানে তথ্য ভান্ডার খুলে রাখছেন আইডিওলজিকে বাস দেওয়ার জন্য, আপনি মুমিনদেরকে পচানো, বাট ইন এ সেন্স যে তারা আবার রিভার্স করে বেটার হোক, মানে হেড টুয়ার্ডস আইডিওলজি বাট নট টুয়ার্ডস দ্য ফলোয়ার্স। এই পজিশনটা মানে কেমনে ধরে রাখেন? আমি তো আছি ভাই, মানে মনে করেন যে মাঝে মাঝে মন চায় যে মিনারের যদি গাছের সাথে বাইরে পেরে কাটতাম আমি, বাট জিনিসটা আসলে কি টাফ না? হ্যাঁ, অবশ্যই টাফ। এটার মাঝখানে যে লাইনটা খুবই সূক্ষ্ম আরকি। যে দেখা যায় একটু এদিক ওদিক হইলেই আমি ওই পাশে পইড়া যাবো। কিন্তু আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা যারা আছি সবাই কিন্তু এই জিনিসটা সবসময় ফলো করি যে আমরা আ যে মতাদর্শটার বিরুদ্ধে কথা বলি, আমরা কিন্তু সবসময় খুব পরিষ্কার রাখি এটা যে আমরা আসলেই ইসলাম বিদ্বেষী। আমরা ইসলামকে ঘৃণা করি। কিন্তু
কেউ মুসলমান এই কারণে যে তাকে আমরা কোনো একটা কিছু মনে করি তা না। তার সাথে কথা বলার পরে আমরা এই ডিসিশন এ যাই যে সে আসলে ইসলামের কতটুকু ফলো করে, কতটুকু ফলো করে না সেটা আমরা পরে ডিসিশনটা নেই। এই যে যেমন ধরেন মিনার এসে বলতেছে যে নাস্তিকদেরকে নাকি তাদের শরিয়া কায়েম হইলে নাস্তিকদেরকে জবাই করবে তারা, মারবে। তখন আমরা এই ডিসিশনটাতে যাই যে এটা তো হিউম্যান রাইটস এর ভায়োলেশন। আ কিন্তু তার আগে কিন্তু আমরা সেই ডিসিশন এ যাই না। যে আমরা কিন্তু সেই সুযোগটা দেই। তার সাথে আলাপ আলোচনা করে, তার সাথে কথাবার্তা বলে, যুক্তি তুলে ধরে। তারপরেও যখন দেখা যায় যে তারা মানে আমাদের মানে কোন যুক্তি মানি না, তর্ক পামু। এটা যখন পজিশন থাকে তখন তো আমরা তাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা, মজা মাস্তি অনেক কিছু করি। ভাই আপনি ইভেন বলেনও যে তোরে পাইলে ধুতাইতাম এই সেই বাট অ্যাকচুয়ালি রিয়ালিটিতে কি হয়েছে, রিয়ালিটিতে আপনি সে যেন মাইর না খায় এটার সম্পর্কে আপনি প্লিট করে দিয়ে আসছেন। মানে দরকার নাই আপনার, বাট যা প্লিট করে দিয়ে আসছেন। ভাই আমি এটা জেনুইনলি কোপাইতাম। আমার গায়ে কেউ টাচ করলে, আমার শরীরে এক বিন্দু রক্ত বের করলে আমি আমি একমত তার ভাই, থেকে তার একমত। 10 গুণ রক্ত বের করে ছাড়তাম। বাট এই জিনিসটা আই হোপ আমি একদিন আপনার মতো ওই দুইটাকে এত সহজে এবং স্মুথলি আলাদা রাখতে পারবো। বাট আমার একটা স্লিপ আউট অবশ্যই হয়ে যায়। আমার ওই হেট টুয়ার্ডস আইডিওলজি থেকে যারা আইডিওলজি প্রিচ করে, যারা বলে প্রাউডলি বলে যে নিতে পারলে দিতে হবে। আমি যখন আমার ঘরের কোনো একটা বাচ্চার দিকে তাকাই, যখন মাথার মধ্যে আমার ওইটা বাজে যে এক হারামজাদা লাইভের মধ্যে বলছে বাচ্চাকে নিতে পারলে বাচ্চাকে দিতে হবে, আমার জেনুইনলি হয় যে আমি তার হাতের কাছে পাইলে আমি তার নিজে গলা টিপে মারতাম। এখন স্ট্র্যাঙ্গল করার যে মজাটা, তার স্ট্র্যাঙ্গল করে দুনিয়া থেকে বাই করার যে মানে খায়েশটা, আমি যদি রাইট নাও মিটাইতে পারতাম আমার ভালো লাগতো। বাট আই ডোন্ট নো ভাই আপনি কেন এটা মেনটেন করেন। I don't না know. আমরা ফারাজ ভাই আপনি আমরা সবাই কিন্তু এই জিনিসটা মনে করি যে একটা সময় এদের আমরা যে এই কথাগুলা বলতেছি এগুলার বলার উদ্দেশ্যটা তো এটাই যে একটা সময় এরা এই জিনিসটা রিয়ালাইজ করবে যে এই কথাটা বলাটা কেন এত আপত্তিকর যে একটা বাচ্চা মেয়ে নিতে পারলে তাকে দেয়া যাবে। এটা মানে কি পরিমাণ এবং এই যে সেদিন যে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মেয়ের ওই জায়গাটাতে কতটুকু জায়গা থাকে, কতটুকু স্পেস থাকে এবং এই এতটুকু একটা স্পেস এর ভিতরে তুমি বাবা ৩০-৪০ বছরের মানে একটা পোলা, তুমি এইটুকুর স্পেসের ভিতরে ঢুকে পড়বা। এটা যে মানে কি ভয়ংকর ব্যাপার, এটা যে কি ব্যাপার, কি যন্ত্রণাদায়ক ব্যাপার। এই জিনিসগুলা কিন্তু আমরা প্রতিদিন বলি, প্রতিদিন আলোচনা করি। আমাদের আলোচনাগুলো আরো করবো আমরা। এই জিনিসগুলা একটা সময় হয়তো তারা বুঝতে পারবে। যেদিন তাদের একটা মেয়ে হবে সেদিন তারা আরো ভালোভাবে এটা রিয়ালাইজ করতে পারবে। যেদিন তাদের মেয়েটাকে এটা আমরা কখনো চাই না। কিন্তু তাদের আত্মীয়স্বজন কোনো মেয়ের সাথে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন কিন্তু তারা এই জিনিসটা আরো ভালোভাবে রিয়ালাইজ করতে পারবে। কিন্তু আমরা চাই যে সেই দুর্ঘটনা ঘটার আগেই যেন তারা এই জিনিসটা রিয়ালাইজ করে যে এটা কত বড় ভয়ংকর একটা চিন্তা যে একটা বাচ্চা মেয়েকে করা যাবে। এটা তাদের নবী করছে, এইজন্য এটা করা যাবে। এটা ভাই কি এটা কি এতটা ভয়ংকর কমন ভাইয়া? লাইক আপনি যেটা বলতেছেন ভাইয়া, কোনটা কমন? এই যে ভাইয়া যেটা বললেন এত ছোট বয়সে বিয়ে দেওয়া দেওয়া বা বিয়ে মানে দেয়া না। বুঝছেন তো ভাইয়া? যেকোনো ধরনের ঘটনাই ঘটতে পারে। এই চিন্তাটা, হ্যাঁ? এই চিন্তাটা হচ্ছে প্রবলেমেটিক যে একটা বাচ্চা মেয়ের সাথেও করা যায়। এই চিন্তাটাই প্রবলেমেটিক। কারণ এই চিন্তাটার সাথে আরো অনেক কিছু ডালপালা মেলে। এই চিন্তাটা আরো অনেক কিছু সম্পর্কে ধারণা তৈরি করে, মনস্তত্ত্ব তৈরি করে একটা। হ্যাঁ? এই পুরা জিনিসটা একটা ভয়ংকর প্রবলেমেটিক একটা ব্যাপার। ফারাজ ভাই এটা ভাই আমাকে পাঠায় দিয়েন। The vaginal canal in prepubescent children, ভাই including a 9-year-old, ভাই এটা is typically shorter and less developed compared to that of an adult. On average, the vaginal canal in prepubescent girls may measure around 4 to 5 centimeters, ফারাজ 1.5 ভাই to এটা 2 কিন্তু inches, in YouTube এ length. খাবে। However, this can vary based on the individual. ভাই এটা দিয়েন Okay. না ভাই, এটা শুনতেই তো কেমন লাগতেছে ভাই। 4 to 5 centimeter, 1 to মানে 1.5 to 2 inch, 1.5 to 2 inch, 9 years old, 9 years old, average 9 years old বাচ্চার। ইস! মানে এগুলা যে কি প্যাথেটিক ব্যাপার-স্যাপার। শশা খেজুর খাওয়াইছে না আসিফ ভাই? শশা খেজুর খাওয়াইছে না? পারফেক্ট ফিজিক্যালি ফিট ছিল সে। এই ডিসগাস্টিং পিস অফ শিট, আমরা ভাই এই ডিসগাস্টিং পিস অফ শিটের পিছে ধর্মের লেভেল না থাকলে আপনি জীবনে শুনতেন যে এই জিনিসগুলা কেউ বলে, না, কোন একটা অ্যাডাল্ট মানুষ সে লাইভে বলে এই কথা। আর আরেকটা করছিল না আসাদ ভাইয়ের সাথে যে রসায় পেডোফিলিয়া প্লিজ করতেছে হারামজাদা, রসায়। মানে কিভাবে সম্ভব এগুলা বলা? মানে সুস্থ স্বাভাবিক মানুষ এগুলা বলে? আসলে কোন দুনিয়ায় থাকে তারা? জানি না। ঠিক আছে। মারুফ ইসলাম ভাই আপনার কি আর কোন কথা আছে? হ্যাঁ ভাইয়া, একটা ছোট কোয়েশ্চেন। ভাই আপনাদের ধরেন ইন্ডিয়ার ক্ষেত্রে বা এখন ইউকের যে কন্ডিশন বা ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়া, তো এদের মানে আপনার সেন্সটা কি ভাইয়া? লাইক ওইখানে কিন্তু ভাইয়া মানে মুসলিমরা মাইনরিটি, আর ইল্লিগালও ইমিগ্রেন্টসও যারা আসতেছে ওইটাও তো অনেক ধরেন ইউরোপের ক্ষেত্রে আরকি অনেক কম ভাইয়া। তো ওদের উপর যদি ভাইয়া লাইক এখন যেরকম একটা ধরেন মানে আমি যেটা দেখলাম আপনাদের কমিউনিটির মধ্যে যে সেন্টিমেন্ট একটা, তো এটা কি ভাইয়া ব্রডার স্কেলে ভাইয়া যারা ধরেন ভাইয়া এই আইডিওলজিটার সাথে মানে মানে মডারেট ধরেন যারা, ওদের অনেকটা ইম্প্যাক্ট করবে না? বা ধরেন আপনারাও কিন্তু ভাইয়া ব্রাউন স্কিন। এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ভাইয়া লাইক
যদি মানে আপনাদের যদি মানে সেন্সটা আমি জানতে চাচ্ছি ভাইয়া। আপনাদেরও ইমপ্যাক্ট কি করবে না ভাই? সেন্সটা? মানে ভাই মানে ভাইয়া বাঙালি মুসলমানের মতো রেসিস্ট জাতি আর পৃথিবীতে আর ২ মানে ২য় নাই। হ্যাঁ? বাঙালি মুসলমানের আমি মতো আমি রেসিস্ট। একটু উত্তর দেবো আসিফ ভাই। হ্যাঁ, হ্যাঁ বলেন। আহ, এইখানে দুইটা সেক্টর কাজ করে যে ইলিগাল ইমিগ্রেন্টস এর ক্ষেত্রে। আমি যতটুকু দেখছি অনলাইনে, যতটুকু সার্ফিং করলাম, আমি যতটুকু বুঝতে পারছি যে লেফট উইং পার্টিগুলা এদেরকে এক্সট্রা সুবিধা দেয়, যারা ইলিগাল ইমিগ্রেন্ট আছে এদেরকে অনেক জায়গায় এক্সট্রা সুবিধা দেয়, এবং যে জন্য তারা অনেক ধরনের কাজ করে, অ্যাট্রোসিটিস করে, এবং অ্যাট্রোসিটিস করে ইন দ্য নেম অফ মাইনরিটি তারা বেঁচে টেঁচে যায়। এবং এই জিনিস যারা মেজরিটি ওইখানে আছে, মেজরিটি লোকজন যখন দেখে যে তারা ইন দ্য নেম অফ বিং ইনক্লুসিভিটি তারা এই ধরনের অ্যাট্রোসিটি তাদের উপরে চালানো হচ্ছে। যেমন লন্ডনে যে জিনিসটা হয়তো সরি লন্ডনে যে জিনিসটা হতো সেটা হচ্ছে গ্রুমিং গ্যাং চলতো। তারা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে লন্ডনের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তারা রেপ করতো, ছোটবেলা থেকে রেপ করতো, and তাদেরকেও ধরা হতো না, গ্রুমিং করতো যাদেরকে ধরা হতো না ইন দ্য নেম অফ ইনক্লুসিভিটি। তো যতক্ষণ না এদের বিরুদ্ধে একটা বড় ধরনের অ্যাকশন নেওয়া হবে এবং প্রপার অ্যাকশন নেওয়া হবে, আহ, ততক্ষণ হচ্ছে যারা মেজরিটি তারা ক্ষেপ্ত থাকবে। আপনি এটা হাইড করতে পারবেন না, এটাকে আপনার এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে অ্যাড্রেস করতেই হবে। যারা লেফট উইং পার্টি আছে, যা তাদের যে মানবতা আমার কাছে মনে হয় লেস দেন মানবতা, তারা একটা ভোট কালচারের জন্য, একটা ভোট ব্যাংকের জন্য তারা এই মাইনরিটিদেরকে একটু তেল দেয়, যেটা অ্যাকচুয়ালি চেঞ্জ হওয়া উচিত, একটা সেন্স চেঞ্জ হওয়া উচিত, এবং তাদেরকেও সমান আইনের আন্ডারে নিয়ে আসা উচিত। যারা ক্রাইম করবে, দো ইটস মেজরিটি আর মাইনরিটি, তাদের যদি সমান ধরনের আইনের মধ্যে আনা হয় এবং সমান ধরনের আইন সবার উপর প্রচলন করা হয়, দেন এইটার ইয়েটা বেড়ে যাবে। বাট আপনি যদি ভোট ব্যাংকের জন্য এই যে এই ইলিগাল ইমিগ্রেন্টসরা এসে আজাইরা আকাম করবে, আপনার নিজের দেশের লোকজনকে অতিষ্ঠ করে তুলবে, এবং আপনি কোনো অ্যাকশন নেবেন না, তখন আপনার মেজরিটি লোকজনই আপনার উপর খেপে যাবে এবং আপনার সরকার নামানোর চেষ্টা করবে। সো রাইট ইয়ে হচ্ছে তাদেরকে ইন্ট্রোডিউস করা, বাট প্রপারলি ইন্ট্রোডিউস করা। এর সাথে যদি আপনি প্রপারলি না করেন, যদি আপনি তার দিকে হেলে পড়েন ইন দ্য নেম অফ ভোট ব্যাংক, দেন আপনার সরকারও টিকবে না, আপনার দেশও টিকবে না। হ্যাঁ, আসিফ ভাই আমার এতটুকু বলুন। ঠিক আছে মারুফ ভাই, তাহলে আপনাকে আজকে বিদায় জানাই আমরা। ভাইয়া হ্যাঁ ভাইয়া ১ সেকেন্ড ভাইয়া। মানে ভাইয়া আপনি যেই দিকেই যান ভাইয়া, একদিকে না একদিকে তো ভাই এক্সট্রিমিস্টরাই ভাইয়া মানে পাচ্ছে, ঠিক না ভাইয়া? হ্যাঁ, 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 এটা কিসেদের জন্য? এটা লেফট উইং পার্টির বিফলতার জন্যই। তারা যদি ঠিকমতো ইয়েটা করতো, তাহলে রাইট উইং পার্টি, এই যে রাইট উইং খারাপ পার্টিগুলো আসতো না, এবং রাইট উইং খারাপ পার্টি তারা মানে রেসিস্ট পার্টি যেগুলো আছে তারা পাওয়ারে আসবে, এবং পাওয়ারে এসে কিন্তু শুধু ব্রাউন ইলিগাল ইমিগ্রেন্টস এর উপরে নিবে না, অ্যাকশন নিবে না, ব্রাউন কালারের যারা আছে সবার উপরে সেই অ্যাকশনটার প্রভাব পড়বে। সো দুই পাশেই একটা এক্সট্রিম ইয়ে আছে। ঠিক আছে ভাইয়া, কথা বলে ভালো লাগলো ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে। ভালো থাকেন ভাইয়া, আসিফ ভাইয়া, অর্ণব ভাইয়া। ঠিক আছে, তাহলে বিদায় টেক কেয়ার। জানাচ্ছি আপনাকে। আসিফ ভাই, এই যে লিখছে, ইকবাল ভাই লিখছে, হেজবুল্লাহ জঙ্গিরা ডিটেকশন এড়ানোর জন্য, যোগাযোগের জন্য 90 সালের প্রযুক্তি পেজার ব্যবহার করে, কিন্তু এই পেজার গুলো তাইওয়ানের থেকে তাদের কাছে যাওয়ার আগে মোসাদের লোকজন চেঞ্জ করে দেয়। এক্সপ্লোসিভ এবং ডেটোনেটর ঢুকিয়ে দেয়। গতকাল একসাথে 3000 পেজার একটা মেসেজ পাঠিয়ে সেগুলো এক্সপ্লোর করা হয়, এতে জঙ্গিগুলোর কারো মুক্তি কমিউনিকেশন আমি আসলে এই আলোচনার কনটেক্সটটাই বুঝতে পারতেছি না। আসলেই ঘটনা ঘটছে? মানে হ্যাঁ ভাই, হ্যাঁ ৩০০০ হেজবুল্লাহ পেজের একসাথে হ্যাঁ ভাই, এই হ্যাঁ, কি বলেন, অনলাইনে কান্নাকাটি জোয়ার ভেসে গেছে, কি বলেন ভাই? কোন কি ভাই? মানবতা কোথায়, বাচ্চারা হেজবুল্লাহ লোকজন বলতেছে যে তাদের ইয়ারা মারা গেছে, তাদের দিনী ভাইরা মারা গেছে, মানে তাদের লোকজন মারা গেছে। লেফট উইং পার্টির বলগুলো এসে বলতেছে বাচ্চারা মারা গেছে। বাচ্চা পেজার দিয়ে কি করে ভাই? বাচ্চা পেজার দিয়ে কি সেক্সটিং করে? করতেছিল তারা, এই বেবি সেন্ড মি নুডস বাট ইন টেক্সট। আচ্ছা, ঠিক আছে। দেখি আরেকজনকে যুক্ত করি দেখি। আ তাহসানুল ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। হ্যালো। হ্যাঁ, তাহসানুল ইসলাম বলেন। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে যখন আমরা শুরুর দিকে ধরেন মানে আমি আমার পার্সপেক্টিভে বলি যে আমি যখন শুরুর দিকে নাস্তিক হই, তো তখন আমার লেফট উইং বা লেফটিস্ট পার্টির মধ্যে একটা সফট কর্নার থাকে। এখন আপনাকে যদি বলি যে লেফটিস্টের প্রবলেমটা কোথায় বা আপনি কিভাবে সমালোচনা করবেন, আমি একটু জানতে চাচ্ছি আরকি। অনেক দিক থেকেই তো সমালোচনা করা যায়। লেফট যেই মানে কমিউনিস্ট যে দেশগুলো আছে সেই সমস্ত দেশে কোথাও কোনো বাকস্বাধীনতা নাই ভাই। কমিউনিজমের বিরুদ্ধে কিছু বললে সাইবেরিয়াতে পাথর কাটতে পাঠায় দিব। এটাই তো বাকস্বাধীনতা না থাকাই তো একটা মানে বিরাট প্রবলেম। হ্যাঁ, বাট আপনি তো ভাই মনে প্রাণের সবকিছু একেবারে ঢেলে দিয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবেন, সেখানে তো অবশ্যই আপনার বাকস্বাধীনতা আছে। ওইখানে হ্যাঁ, ওইখানে আছে। যদি কমিউনিস্ট পার্টির পক্ষে হয় তাহলে বাকস্বাধীনতা অবশ্যই আছে। সম্পূর্ণ একদম স্বাধীন করে দিবে। কিন্তু এই কমিউনিস্ট সরকার এবং কমিউনিস্ট দেশ এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না।
আমি সেদিন দেখলাম বুঝছেন একটা পিচ্ছি কোন একটা প্ল্যাটফর্মে ঢুকছে, আসিফ ভাই নাম জানেন, আমি নামটা নাই বলি। তো পিচ্ছি প্ল্যাটফর্মে ঢুকে বলতেছে আপনারা যারা যারা আছেন এটা সব হচ্ছে আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন না, সব আওয়ামী লীগের দালাল। কেন আওয়ামী লীগের দালাল? কারণ আপনারা তো ভাই বাকস্বাধীনতার কথা বলেন, আপনারা তো সবগুলোর বিরুদ্ধে বলবেন, যে কোনো সরকার সব সরকারের বিরুদ্ধে বলবেন, আওয়ামী লীগের পক্ষে কথা বলেন কেন? তো তারা জিজ্ঞেস করলো বাকস্বাধীনতা মানে কি? বাকস্বাধীনতা মানে সে আর কি অন্যটা শুনে বললো যে আমি তোমার মতের সাথে দ্বিমত করতে পারি, তার কিন্তু তোমার মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতার পক্ষে আমি, এবং সেটার জন্য আমি জীবনও দিতে পারি। তো আমি কথা শুনে বললাম যে তুই যদি বেটা প্রকাশতা পিচ্ছি, তুই যদি মনেই করিস যে তোর যার সাথে দ্বিমত সেটা বলার পূর্ণ স্বাধীনতা দিবি, এখন এই জন্য তুই মরেও যাবি, তাইলে কেউ যদি আওয়ামী লীগের দালাল হয় তো তুই বলতেছিস সেটা তুই বলতে পারবে না। সে সে- সে এসে বলতেছে যে তারা বলা যাবে না আওয়ামী লীগের দালাল, আর তোরা তোরা কথা বলতে পারবি না। কথা কি বলতে যে কি পারবে না। অবস্থা, কথা আচ্ছা। বলতে পারবে না, কি যে অবস্থা ভাই। আচ্ছা, তাহসানুল ইসলাম আপনি বলেন যে এটাই একটা বড় কারণ না? এটাই তো মানে আল্টিমেট কারণ হয়ে যায়। যখন বাক স্বাধীনতাই থাকবে না তখন আর কি ইনশাল্লাহ থাকবে? ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝলাম বিষয়টা যে এখানে একটা অটোক্রেসি কাজ করে। তো না, ওরা তো মানে লিটারালি সমতার কথাই বলে। এখন ওরা সমতার জন্য যদি ফোর্সড শুরু করে, তাহলে এটা কি মানে খারাপ দেখায় এটা? আরে ভাই ম্যাসিভ হিপোক্রেট এগুলা এগুলা আসিফ ভাই, আমি মনে করি মুমিনদের মধ্যে এরা নিজের হিপোক্রেসি বুঝেও না, বুঝছেন? মানে এরা এরা যে মানে আটাগোড়া হিপোক্রেট, এটা বুঝো না যে আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক ভাবে এরা যে একটা বন্ড ফাত্রা কথা। আপনি কি মনে করেন মিনা যেদিন বলছে এখন এই পর্যন্ত বুঝছে যে এটা একটা ফাত্রা কথা? এদেরকে মনে হয় সেটা বুঝছে যে এটা একটা ননসেন্স মতো কথা বলে আসে, বা নিতে পারলে দিতে হবে, এটা যে একটা বিশ্রী কথা, সে কি এত বুঝতে পারে এখন? আমার মনে হয় না তো সে বুঝে। আই ডোন্ট থিঙ্ক যে এই ইন দ্য নেম অফ কমিউনিজম যে আপনার বাকস্বাধীনতা ইয়ে করে, সে মনে করে ইন দ্য নেম অফ ফর দ্য সেক অফ আওয়ার কমিউনিটি, ফর দ্য সেক অফ আওয়ার ফাদারল্যান্ড, এটা ঠিকই আছে। হ্যাঁ, কিছু মানুষ মরলে মরুক, তারা তো মানে করে না। যে এরা বৃহত্তর স্বার্থে আগে দেশ আগে শ্রমিক শ্রেণীর বৃহত্তর সাথে। শ্রমিক শ্রেণীর এক না এক তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটু মেরে টেরে সাফ করব, অসুবিধা কি? হ্যাঁ, বুর্জুয়া মরছে, বুর্জুয়া ভাই, বুর্জুয়া মরছে। হ্যাঁ, কিছু হইলে বুর্জুয়া, ওরা আমেরিকার দালাল ছিল। ওদেরকে মেরে সাফ করে দিচ্ছে। কিছু হইলে বুর্জুয়া বুর্জুয়া, নোবডি গিভস আ ফাক যে তোমার যে ক্যাটাগরি আছে বুর্জু আছে নিয়ে এসে এটা বললে মনে এরাই মনে করে অন্যরা সেন্টি খাইছে, অন্যদের খারাপ লাগছে। কেউ কি আর আপনি দেখছেন করাচি ভাই কোন কমিউনিস্ট কোন ব্যক্তিরা যা বুর্জুয়া বলছে এবার আবার কত বুর্জুয়া করি, তার র্যাঙ্কিং দিয়ে কেয়ারই করে না কেউ। মানে এটা হচ্ছে মানে একটা ব্যাপার যে তা যারা হচ্ছে কমিউনিস্ট তারা নিজেদের এই মতাদর্শটাকে আরেকটা ধর্মের মতো বানায় নিচ্ছে এবং তাদের মানে আল্লাহ হচ্ছে মার্কস এবং শেষ নবী হচ্ছে লেনিন। আবার কেউ মনে করে শেষ নবী হচ্ছে মাও সেতুং। আবার কেউ মনে করে স্ট্যালিনও শেষ নবী। মানে শেষ নবী এটা নিয়ে একটু আছে দ্বিধাদ্বন্দ্ব, মানে মাঝে একটু ভেজাল আছে। একেকজন একেক পন্থী হয়ে গেছে। একটু মাঝাবে ভেদা আছে। কিন্তু মানে ওদের একটা লাল বইও আছে। লাল বইটা থেকে যেটা লেখা আছে সেটা মানতে হবে। সেটাই তো হচ্ছে লাল বই। সুতরাং কিন্তু সেখানে এটা বিভিন্ন মন্তব্য এক করা একটা তাফসির আছে, এক একজনের এক একটা তাফসির। হ্যাঁ, এবং লেনিনের একটা তাফসীর আছে। মাও জেতুংয়ের আরেকটা তাফসীর। স্টালিন আবার একটু বাইরে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে। এটা নিয়ে তারা একটু লজ্জা লাগে কিন্তু আবার বলে না, মুখে বলে না। মনে একটু লজ্জা লাগে যে স্টালিনটা একটু বেশি বাড়াবাড়ি করে লাইছে। আ কিন্তু মানে কমিউনিস্টদের যে মানে ফিলোসফিক্যাল যে মানে ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল। সেটা কিন্তু আ মানে পুরা পৃথিবীর কিন্তু ভাই আ এই যে, হ্যাঁ, মানে মেইন যে কনসেপ্ট এটা তো ট্রু যে আলটিমেটলি যদি আপনার পুরো ইয়ে দিয়ে চলে যে এই এই ইকোনমিক ইয়াটা যদি এইভাবে চলতে থাকে দেন আলটিমেটলি যে সব পাওয়ার যাবে একটা পার্টিকুলার শ্রেণীর হাতে। ট্রু, এটা অস্বীকার করার মতো কিছু নেই, বাট তাদের যে অ্যাক্টিভিটি মানে যেভাবে তারা তাদের ইউটোপিয়া বানাইতে চায়, ইটস উইয়ার্ড ভাই। আমার মনে হয় না কমিউনিজম দ্বারা জীবনে এটা কাজ করা পসিবল। তাদের ইউটোপিয়া, ওই জান্নাতি ইউটোপিয়া, ওই যে মানে বাস্তবিত হবে কখনো? ইভেন চায়না থেকে শুরু করে কোথায় হ্যাঁ, আছে ভাই তাদের? এটা তো মানে মানে কনসেপচুয়ালি থিওরিটিক্যালি খুবই চমৎকার। কিন্তু যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন, আ একটা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করবেন, সোসাইটিতে তো নানা ধরনের নানা জাতের মানুষ থাকে। এবং এবং একটা ইনক্লুসিভ সোসাইটিতে তো আপনি এই জিনিসটা চালাতে পারবেন না। একজন চাবে হচ্ছে গিয়ে একটু বড়লোক হইতে, একজন চাবে একটু বেশি পড়ালেখা করতে, একজন চাবে একটু পড়ালেখা করব না। আ এই পুরা সোসাইটির বিভিন্ন ধরনের মানুষের সাইকোলজি বিভিন্ন রকমের, হ্যাঁ? এখন এই জিনিসটা তো সবার জন্য তো আপনি এক ধরনের রুল সেট করতে পারবেন না। তাদের ভিতরে মতপার্থক্য থাকবে। এইটাই মানে মানব সমাজের বৈচিত্র্যই তো এইটা। যে আ- আসিফ ভাই, আমার মনে পড়লো ইকবাল ভাই এসে সেদিন কমিউনিজমের কথা হচ্ছিল বুঝছেন, সে এসে বলছে যে কমিউনিজম হচ্ছে ফকির নিচ্ছে তাদের কায়েস। না, এটা আসলে স সর্বৈব সত্য বলে আমি আমি মানতে পারছি না। কারণ হচ্ছে গিয়ে মনে করেন এই যে চিন্তা ইয়ারা করেন আসিফ ভাই, আপনি আপনি ধরেন আপনি ধরেন একটা নাসা সায়েন্টিস্ট, হ্যাঁ, আপনি যেই টাকা যে জিনিস খাবেন, যেই উপার্জন করবেন, যা আপনার লাইফে মাদ্রাসার মাদ্রাসার হুজুর কত কাম করে আসছে সেও একই, পার্থক্য নাই। তাহলে ওইখানে কে আগ বাড়ায় ইয়ে হতে যাবে, আগ বাড়ায় কে সায়েন্টিস্ট হতে যাবে যদি এর জন্য কোনো ইনসেন্টিভ নাই থাকে?
আসিফ ভাই শোনা যাচ্ছে না। যেটা বলতেছিলাম যে, এই যে মনে করেন এই লেনিন কিন্তু বড়লোকের পোলা ছিল। হ্যাঁ? আমি যতদূর মনে পড়ে লেনিন কিন্তু বেশ ধনী ইসের ফ্যামিলির পোলা ছিল। স্ট্যালিন ছিল ডাকাইত। হ্যাঁ? স্ট্যালিন হচ্ছে যে মানে ছাত্র জীবনে ডাকাতি করত, ব্যাংক ডাকাতি করত। ব্যাংক ডাকাতি থেকে এই যে এক্কারে ইসের ওমরের চরিত্র বুঝছেন? ওমরের চরিত্রের সাথে আপনি অনেক মিল পাইবেন স্ট্যালিনের। এক্কারে ডাকাত ছিল, ব্যাংক ডাকাতি-ডুকাতি কইরা তারপর সে গিয়া এখানে মানে আ পরে পর পরে পরবর্তীতে বড় লিডার হইছে। এইটারে লেনিন মানে পাইলা পয়সা বড় করছে। এই কালচারটারে বড় করছে। এ তো ভয়ংকর ইয়া ছিল। আর এই জিনিসগুলা যে পৃথিবীর বিভিন্ন দেশে যে বাম ঘরানার যারা আন্দোলন করছে, শ্রমিক আন্দোলন করছে, এগুলা তো অবশ্যই অনেকেই করছে যারা আদর্শের জায়গা থেকে করছে। সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশেও অনেক বাম নেতা আছে, বাম বয়স্ক মানুষজন আছেন। তারা একদম আদর্শের জায়গা থেকেই একটা নতুন সুন্দর পৃথিবী, সাম্যবাদী পৃথিবী এটা স্বপ্ন নিয়েই কাজ করছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন আপনি এই যে কমিউনিস্ট রাষ্ট্রগুলার দিকে তাকাইবেন তখন দেখবেন যে সেই রাষ্ট্রগুলা বেশিদিন চালাইতে পারে নাই। এটা চালাইতে না পারার বিভিন্ন ধরনের কারণ আছে। সেই কারণগুলো এনালাইসিস করতে পারেন। আ আ মানে হচ্ছে এমন বলতেছি না যে এই কমিউনিস্ট মানে বাম রাজনীতি করা খুব খারাপ সেটাও না। বাম রাজনীতি অবশ্যই করতে পারেন। বাংলাদেশেও বাম রাজনীতি করতে পারেন। বামদের একটা নীতি আদর্শ অবশ্যই আছে। সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আ খাতা য কলমে তো অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু যদি ওরা পড়ালেখাও করে, ওরা একটা ইসের ভিতরে থাকে। আওয়ামী লীগ, বিএনপির যে রাজনীতি সেগুলোর ভিতরে কোনো পড়ালেখা নেই, কোনো আদর্শ নাই। কিন্তু বাম এবং জামাত এই ২ টা রাজনৈতিক দলের ভিতরে পড়ালেখার চর্চা আছে, নীতি আদর্শ আছে। নীতি আদর্শ সামনে রেখে তারা কাজগুলা করে। এইটা বলা যায়। আর হচ্ছে গিয়ে আ কিন্তু যখন এটা যদি একটা কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়, তখন হচ্ছে গিয়ে প্রবলেমটা দেখা দিবে। কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা খুব ভালো থাকে, খুব ভদ্র থাকে, খুব মানবাধিকারের কথা বলে, খুব শ্রমিকের অধিকারের কথা বলে। তখন আমি তাদের সমর্থন করি। কিন্তু যেই তারা ক্ষমতায় যাইব বা দেশে একটা কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করবে, সেই আমি তাদের বিরুদ্ধে বলব। তাহসানুল সাহেব মানে আপনি কি আর কিছু করবে বলবেন? নাকি করতে যাবে ভাই? মানে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করবে নাকি করতে যাবে তখন বিরোধিতা করবে। মানে যদি এমন সম্ভাবনা দেখা যায় যে তারা ক্ষমতায় অনেক জনপ্রিয় হয়, ক্ষমতায় যাচ্ছে, তখন থেকে আমি সমালোচনা শুরু করে দিব তাদের। হ্যাঁ, সেটাই ভালো। যদি ক্ষমতায় চলে যাওয়ার পরে সমালোচনা হয় তাহলে তো ভাই গাছ কাটার পর পানি দিয়ে আসলে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে তাহসানুল ইসলাম আপনি কি আর কিছু বলবেন? আপনার কোনো মতামত থাকলে বলতে পারেন। জি, জি। না ঠিক আছে আপনার কথা বুঝতে পেরেছি। আপনি মানে এই জিনিসটা আসলে এখানে মানে এটা থিওরিটিক্যালি গুড বাট প্র্যাকটিক্যালি এটা ভালো মানে এপ্লাই করা যায় না। এটা আসলে পসিবল না। এটা বুঝলাম আরকি। ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিচ্ছেন আমাকে। ধন্যবাদ। ঠিক আছে। যায় না এটা কিন্তু আসিফ ভাই বলে নাই। মানে ইয়ে করা হয় নাই আসলে, ইমপ্লিমেন্ট করা হয় নাই সাকসেসফুলি। সবার যত বড় নেতা ছিল তাদের নিজেদের খায়াশই সবার আগে হচ্ছে রেদার দেন কমিউনিজম আরকি। আসিফ ভাই এটা তো রাইট মানে প্রপার যে কমিউনিজম এটা আরকি কেউ ইয়ে করে নাই, ইমপ্লিমেন্ট করে নাই। করা হয় নাই নাকি করে নাই? আই থিংক না, কেউ না করে নাই। প্রপার কমিউনিজমের ভিতরে শ্রেণী শত্রু খতমের ব্যাপারটা আছে ভাই। ওই যে একদম মার্কসের ইসের ভিতরেই শ্রেণী শত্রু খতমের ব্যাপারটা হ্যাঁ, আছে। এটা তো একদম করে আছে যে শ্রেণী ভেদাভেদ থাকবে না আরকি। এখন তো এই জিনিস থাকলে তো এটা একটা প্রবলেম। এটা তো হিউম্যান রাইটস এর ভায়োলেশন। এখন তারা বলে যে হিউম্যান রাইটস এটা হচ্ছে পশ্চিমা প্রোপাগান্ডা। এটা হচ্ছে আমেরিকার ষড়যন্ত্র। হিউম্যান রাইটস আবার কি জিনিস? হ্যাঁ? শ্রমিক শ্রেণীর একনায়কতন্ত্র। এটা তারা বলে। মানে এই টাইপের লোকের সাথে আপনি কথাও বা বলবেন কেমনে? এই টাইপের লোকের সাথে কথাও তো বলা যাবে না। কারণ যারা হিউম্যান রাইটস বুঝে না, তারা বলে হিউম্যান রাইটস হচ্ছে পশ্চিমা প্রোপাগান্ডা। তখন কথা বলাটা তো একটা মুশকিলের ব্যাপার হয়ে যায়। এখন যেটা আ হইতে পারে যে মানে ইউরোপের দেশগুলাতে কমিউনিজমের কিছু কনসেপ্ট অ্যাডপ্ট করা হইছে। কনসেপ্ট গুলাকে করা হইছে। সংবিধানে সংযোজিত করা হইছে এবং এটাও হইছে মানে মনে করেন জার্মানিতে বড় কমিউনিস্ট লিডার ছিলেন। তারা অনেক বছর আন্দোলন-টান্দোলন কইরা সংবিধানের ভিতরে এই জিনিসগুলা ধারাগুলা ঢুকাইছে। এটা একটা ভালো কাজ ছিল। এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল। এটা অবশ্যই স্বীকার করতে হবে যে কমিউনিস্ট আন্দোলনের বা বাম আন্দোলনের একটা বড় প্রভাব সারা পৃথিবীতে সবসময় আছে, সবসময় থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং এটা একটা প্রগতিশীল একটা প্রোগ্রেসিভ একটা মুভমেন্টও। যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমতায় যায়। আমি শুধুমাত্র এইটুকু এড করি যে যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমতায় যায় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন একটা প্রোগ্রেসিভ আন্দোলন। এটাকে আন্দোলন হিসেবে সমর্থন করা যাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বিরোধিতা করতে হবে। তাদেরকে একে থামাইতে একে হবে। প্রচুর দুধ কলা খাওয়ানো যাবে বাট সাপ হওয়ার আগ পর্যন্ত। সাপ হওয়ার আগ পর্যন্ত। না দুধ কলা যতক্ষণ খাবে ততক্ষণ কিন্তু সে জনগণের পক্ষে, মানুষের পক্ষে কাজ করবে। হ্যাঁ? যেই আপনি এটারে মাথায় তুলবেন, দেখবেন এটা আপনারে খালিছে। হ্যাঁ? মানে মাথায় তুললেই শেষ আপনি। তো ফারাজ ভাই আজকে তাহলে লাইভটা আমরা শেষ করে দেই। আপনি কি কিছুক্ষণ করবেন? নাকি কিছুক্ষণ করতে চাইলে করতে পারেন। আমার কোনো সমস্যা নেই। ইকবাল ভাই থাকলে তো করা যেত কিন্তু ইকবাল ভাই তো নাই। আ দেখেন আপনি ২-৩ বার ডাইকা-ডুইকা পান আনতে পারেন কিনা। ওকে ঠিক আছে আসিফ ভাই থেকে তাহলে আমি কিছুক্ষণ চালাই। পেজারে একটা মেসেজ দেন, ওনাকে চলে আসতে বলেন। ইকবাল ভাই আপনার পেজটা একটু চেক করেন। শালম স্লিপে একটা ইয়ে পাঠাইছি। একটা টেক্সট পাঠাইছি। তো ঠিক আছে। গেলাম তাহলে ফারাজ ভাই আপনি শেষ করে দেন। গুড নাইট। ওকে আসিফ ভাই।